স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। নির্জীব রাজনীতিকে জীবন দিয়েছে পৌরসভা নির্বাচন, তবে দলীয় প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে প্রতিহিংসার রূপ নিচ্ছে। তর্কের বিষয় কুতর্কে গিয়ে শেষ হচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা কমিশনের পণ। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা। স্বাগত আপনাদের। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তান সরকার যখন ৭১-এ গণহত্যা অস্বীকার করলো, আপনার মনে আছে দ্রুতই এর প্রতিবাদ করেছে বিএনপি। এর পরপরই বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন প্রকাশ্য সভায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে এই বিষয়ে আপনার উপদেশ কি ছিল, ভবিষ্যতে কি থাকবে? আমি তো একটা মুক্তিযুদ্ধ করে এসেছি, তো অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ এখন যেটা বলা হয় যে এই বেগম খালেদা যে কি বলেছে, আমি অবশ্য সেটা শুনি নাই। এই আলাপ আলোচনার মাধ্যমে শুনতেছি যে কেন এই বিতর্কের সৃষ্টি হয়েছে। আসলে মুক্তিযুদ্ধ বা ৯ মাসের মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে এই মুক্তিযুদ্ধে যোদ্ধাদেরকে বিতর্কের মধ্যে ফেলেছেন যারা, তারাই কিন্তু এখন ক্ষমতার মধ্যে রয়েছেন। তার কারণ আপনি দেখেন সেই সময় মুক্তিযুদ্ধের পরে দেখেছি রক্ষী বাহিনী, গণবাহিনী, তারা কাদেরকে মেরেছে? তারা মুক্তিযোদ্ধাদেরকেই মেরেছে। এই সব কারণে হিসাব কিতাব করে আপনারা দেখেন যে কতজন মুক্তিযোদ্ধাদেরকে সেই সময় খুন করা হয়েছে, রাতের আধারে নিয়ে মেরে ফেলা হয়েছে। একদিকে রক্ষী বাহিনী, আরেকদিকে গণবাহিনী। এখন সেই গণবাহিনীর ব্যক্তিরাই কিন্তু এখন আবার আওয়ামী লীগের মধ্যে রয়েছে। সুতরাং এই মুক্তিযুদ্ধ নিয়ে আর বিতর্ক সৃষ্টি না করাটাই আমি মনে করি যে ভালো। যে আমরা আশা করব যে এই উপদেশটাই আপনি আসলে বেগম খালেদা জিয়াকে দিবেন, যে আর বিতর্ক না করাই মনে ভালো হবে। প্রত্যেকেরই উচিত, মানে শুধু বেগম খালেদা জিয়া, কারণ বিতর্কটি এখন সংখ্যা বারবার প্রত্যেকটা লোকের মধ্যে এত সংখ্যা নিয়ে তো বিতর্কের বিষয় না। ফ্যাক্ট রিমেইন দেয়ার ওয়াজ এ ফাইটিং। পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, যুদ্ধ করে ৯ মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ, এবং এই সংখ্যাটি আসলে এবং এই দেশ। তবে একটা জিনিস হচ্ছে এখানে, যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা কিন্তু মানুষের ভোটের অধিকার আজকে হরণ হয়ে যাবে, এই জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীন। এক্স্যাক্টলি, আমরা মানুষের রাজনৈতিক অধিকার থাকবে না, এই জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীন। এখানে আমরা আগে বলতাম যে ২২ পরিবার, এখন হয়ে যাবে লক্ষ লক্ষ পরিবার, আর বুকানাগা মানুষ, গ্রামের মানুষ না খেয়ে মারা যাবে, এবং তাদের কি বলে ওই এখন মেম্বার অফ পার্লামেন্ট হলে তার সম্পদ বেড়ে যাবে। আমরা কিন্তু এই বক্তব্যগুলির সাথে একমত, কিন্তু অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনি প্রথমে যেটি বলেছেন সেই বিষয়টি আমরা আশা করব যে বেগম জিয়াও নিশ্চয়ই শুনবেন, যে আসলে এই বিষয়টি নিয়ে আর বিতর্কের মধ্যে আর কোনো দরকার আর এই মুহূর্তে নেই। ডক্টর জিয়া রহমান কারোই না, বারবার খালি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা। হ্যাঁ, fact remain, there was a liberation war and we have fight it and it's not a mere fact, a country. It's not a mere fact. আপনি বলবেন একদিকে, আরেকজন বলবেন, একজনের কোনো ইয়েই নাই, কি বলে, যখন একটা বলতে থাকে জিয়াউর রহমানের কোনো ভূমিকাই নাই। আবার আজকে দেখলাম আরেক জায়গায় লিখেছে জিয়াউর রহমান ঘোষণার পরেই মনে হলো যে দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এইটা তো এইসব জিনিস আবার কেউ যখন বলেন, তখন বলেন যে ওনার কোনো ভূমিকাই নেই, উনি আবার পাকিস্তানের এজেন্ট, এইটাও বলে ফেলেন, আবার রাজাকারও বলে ফেলেন কেউ কেউ। সুতরাং আমি যেটা মনে করি, বিং দি ফ্রিডম ফাইটার, যে এইসব নিয়ে আর বিতর্ক সৃষ্টি কারো না করা ভালো। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর জিয়া রহমান সব দলের অংশগ্রহণের কারণে পৌরসভা নির্বাচন মাঠে রাজনীতিকে চাঙ্গা করেছে। অপরাধ বিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে নির্বাচন এলাকাগুলির যে নিরাপত্তা ব্যবস্থা, ভোটের দিনের নিরাপত্তা ঝুঁকি, এইসব নিয়ে আপনার পর্যবেক্ষণ বা আশঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। এর আগে জাস্ট আমি একটু বেগম জিয়ার এই বিষয়টা কি একটু বলতে পারি, যদি আপনি অনুমতি দেন? খুব সংক্ষেপে যদি। আমি সংক্ষেপে যেটা বলছি যে আসলে এটা খুবই দুর্ভাগ্য। আমার কাছে মনে হয়েছে বিএনপি যে রাজনীতি করছে, এই রাজনীতির শুরু থেকেই তারা কিন্তু মুক্তিযুদ্ধের কথা একদিকে বলছে, আর একদিকে মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি তাকে লালন করছে, পালন করছে এবং প্রশ্রয় দিচ্ছে। এবং হঠাৎ করে এ ধরনের বিতর্কটা আসলে আমি মনে করি কারোই এই মুহূর্তে কাম্য না। তো আপনার সাথে একই সাথে সুর মিলিয়ে আমিও বলবো যে বেগম জিয়া বা বিএনপি যদি এই দিকে, বা জয়নুল আবেদিন সাহেব যেটা বলেছেন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, যে এটা যদি আসলে আর না হয় তাহলে পরে আমরা স্বস্তিতে থাকবো। যে কথাটি আপনি বলেছেন সেটি বাংলাদেশের ইতিহাস যদি আপনি একটু পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে এই পৌর নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, এই নির্বাচনগুলো সবসময় কিন্তু খুব একটা ঝুঁকির মধ্যে থাকে। তো সেই জায়গায় এবার নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা ডেফিনেটলি এটা আমাদের বলতেই হবে যে এটা একটা নতুন রূপ, আগে এটা ছিল না।
আগে একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় সবাই ইলেকশন করতো, যদিও তার পেছনে রাজনৈতিক পরিচয় হয়তো থাকতো, কিন্তু এখন এক প্রকাশ্যে তো এর দুটো দিকই আছে এখানে। যেমন আমি বলবো যে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, এখানে যেমন আগে যেমন এই রেসপন্সিবিলিটিটা সরাসরি রাজনৈতিক দলের আসতো না, এখন কিন্তু সেই জিনিসটি আসবে। তো আলটিমেটলি আমি মনে করি মানে যদি কোনো মানে হানাহানি মারামারি এগুলো যদি হয়, তাহলে আসলে দুই দলেরই এই দায়িত্ব নিতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি তারা যদি কেন্দ্রের থেকে নির্দেশটা ঠিক মতো পালন করে, তাহলে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেখতে পাবো। অন্যথায় আমরা আগে যেগুলো দেখেছি সেগুলো খুব বেশি ব্যত্যয় হবে বলে আমি মনে করি না। তবে একটা জায়গায় আমি আশাবাদ রাখতে চাই যে সময়টা পরিবর্তিত হয়েছে, মানুষের মানে আমি বলবো চেতনার জায়গায় একটা পরিবর্তন এসছে, এবং আমাদের মিডিয়া যে জায়গায় গেছে আমি মনে করি যে এখানে মিডিয়ার ক্ষেত্রে যে ইসির দিক নির্দেশনা যে মিডিয়া ভিতরে প্রবেশ করতে পারবে না, দেখাতে পারবে না যখন বাইরে, সেগুলিকে আপনি কি মনে করেন? মিডিয়ার হাত পা কি বেঁধে ফেলার একটি উপায় হচ্ছে কিনা? অ্যাবসলিউটলি না, এটা কিন্তু কারণ হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে আমরা আসলে দেখতে পেয়েছি যে ভোটের আগেই কি ভোট ভর্তি ব্যালট বাক্স, তারপরে হচ্ছে যে অন্য কেউ ভোট দিয়েছে, এরকম নানা ধরনের দৃশ্য আমরা দেখেছি যেগুলো আমরা পছন্দ করি নাই। না ডেফিনেটলি আমি এখন কি আমরা শুধু পছন্দের ছবিগুলি শুধু দেখাতে পারবো? একটা জায়গায় আমার মনে হয় যে এই জিনিসটি আসলে আমাদের মতো দেশের এই প্রতিটি বক্তব্য কিন্তু খুব সেনসিটিভ। আপনি দেখবেন যে একটা সত্য ভাষণও কিন্তু নেগেটিভ হয়ে যায়। এখন একটা দিক হতে পারে যে অনেক মিডিয়া হয়েছে, আপনি যখন ভোট হচ্ছে তখন একটা ডিসিপ্লিন একটা প্রয়োজন পড়ে, যে আপনি একসাথে অনেকগুলো মিডিয়া যদি যায়, যদি সেই বিষয়টি হয় সেই পর্যন্ত ঠিক আছে। এবং এটি আমি মনে করি মিডিয়ার যারা মানে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা করি এর একটা আমি বলবো যে মোডাস অপারেন্ডি ঠিক করা দরকার। কিন্তু মিডিয়ার নেতৃবৃন্দ বলতে যদি আপনারা মিডিয়ার বেশিরভাগ সময় মালিকদেরকে বোঝেন, সাংবাদিকদের না বোঝে, সেটা কিন্তু একটা আলাদা কনোটেশন। আমি মালিকদেরও বোঝাচ্ছি না, আমি গণতান্ত্রিক জায়গা থেকেই বলছি যারা প্রফেশনাল সাংবাদিক ইউনিয়ন আছে ডেফিনেটলি তাদের সাথে আলোচনা করেই। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আপনারা আসলে মালিকদের সাথে মানে জানিয়ে দিয়েই এক ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে, মানে অনেক সময় আমরা দেখি, আপনারা দেখেন, আমি সেটি বলতে চাইছি, আপনাকে বলছি না যে আপনি জনাব এটিউ তাজ রহমান, নৌকা এবং ধানের শীষের মধ্যে শুধুমাত্র পৌরসভা নির্বাচন হচ্ছে, লাঙ্গল দেখা যাচ্ছে না, জাতীয় পার্টি কি বিলুপ্ত হয়ে যাচ্ছে? থ্যাংক ইউ আপনাকে এবং দর্শক শ্রোতারা যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি বিলুপ্ত হচ্ছে এই কথাটা আপনার তো আমি মেনে নিতে পারলাম না। জাতীয় পার্টি আমরা মারামারিতে যদি স্ট্রং না থাকি তার মানে কি আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছি? আমরা মারামারিতে নাই, আমাদের 176টা নমিনেশন দেওয়া হয়েছিল, জি, সেখান থেকে আমাদের অনেক ক্যান্ডিডেট এখন 76 জন আছে, বসে গেছে। তার মধ্যে পেশারেও আছে, গ্রেফতারের মামলা নিয়েও আছে, আর ইসকে গ্রেফতারের মামলা নিয়েও আছেন। আমাদের অনেকরা বসে গেছেন যে এখানে এত বেশি প্রেশার আমাদের ক্যান্ডিডেটদের উপরে, সেই প্রেশারটা আপনাদের ক্যান্ডিডেটদের কে প্রেশার দিচ্ছে এরকম কোনো খবরও তো পড়ছে না, বরং বিএনপির কেন্দ্রীয় নেতারা আক্রমণ করছেন। আমাদের প্রথম বসে গেছে ক্যান্ডিডেট এবং আপনার প্রেশার আসছে আমাদের দলের চেয়ারম্যানের কাছে। দলের চেয়ারম্যানও কালকে বলেছেন, বক্তব্য দেখেছেন, দলের চেয়ারম্যান বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। দলের চেয়ারম্যানের কাছে প্রেশার আসছে, দলের চেয়ারম্যান বসিয়ে দিয়েছে তাদেরকে? নো দলের চেয়ারম্যানের কাছে কমপ্লেইন আসছে যে আমাদের কর্মীদের এইভাবে করা হচ্ছে এবং নিজে সেটা জানেন। এবং কালকে বক্তব্য আমাদের ঢাকা দক্ষিণের বক্তব্য বলেছেন চেয়ারম্যান। আমরা যদি একটা মানে ব্যাপারটাকে কোয়ান্টিফাই করতে চেষ্টা করি যে 76টি জায়গায় এখন প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টির লোকেরা, কয়টি তে আপনারা বিজয়ী হবেন বলে মনে হচ্ছে আপনাদের? ওই যে হাইপোথেটিক্যাল কথাবার্তা তো বলে লাভ নাই। না, বিএনপি বলছে 200টিতে, আওয়ামী লীগ বলছে 80 ভাগে, বিএনপি বলে 80% পেয়ে যাবে, বিএনপি 80% বলছে, আওয়ামী লীগ 200টা কমপক্ষে। এখন সবাই যদি আওয়ামী লীগ 80% নিয়ে নেয় তাহলে বিএনপি তো 200টা পাবে, আওয়ামী লীগ তো 200টা পাবে না। কেউ না কেউ ভুল হবে। আমরা সেই 200টাও বলতেছি না, আমরা 80%ও বলতেছি না। আমাদের ক্যান্ডিডেট এখনো 76 জন আসে। কয়জন আসে, বাংলাদেশের মানুষ কয়জনকে ভোট দেয়? নিশ্চিত রূপে এরকম আপনাদের কোনো গবেষণা, আওয়ামী লীগ একটি নিজস্ব গবেষণা পরিবর্তন করে? শুনেন, ইলেকশনের এক্সিট পোল যদি আপনি বলেন, পৃথিবীর কোথাও আপনাকে উইথ প্রমাণ বলতে পারি, আমেরিকাতেও ফেল এক্সিট পোল, ব্রিটেনেও ফেল, অস্ট্রেলিয়াতেও ফেল, কানাডাতেও ফেল। এক্সিট পোল এখন আর কাজ করে না, ওই দিন চলে গেছে। এক্সিট পোলে আগে বলা হইতো যে এই দল জিতবে, পরে দেখা যায় পুরো উল্টো। এক্সিট পোল পুরোপুরি কাজ করে না সেটা ঠিক না, কিন্তু ভারতে, আপনি কানাডা নির্বাচনে দেখেন, এবার এক্সিট পোল কাজ করে না। ভারতে নরেন্দ্র মোদীর নির্বাচন আপনি দেখেন, নরেন্দ্র মোদী আসবেন, সেটি কানাডা নির্বাচনে দেখেন, আপনি দেখেন পুরো এক্সিট পোলের অপোজিট হয়েছে। এক্সিট পোলে কি বলা হয়েছিল, আসছে কে ক্ষমতায়? না, এটা বোধহয় আমার মনে হয় তথ্যটা বোধহয় ঠিক না। কানাডার ক্ষেত্রে কিন্তু এক্সিট পোলে পুরোপুরি অপোজিট হয় নাই। যাই হোক, কিন্তু ব্রিটেনের এক্সিট পোলে কি ছিল? ব্রিটেনের তো হয়নি। ব্রিটেনের এক্সিট পোলে কি ছিল? নেক ছিল, সেখানে ডিফারেন্ট আছে 100 এর উপরে আসনে। তো এক্সিট পোলে 200 আসন 80
ওনারা পাবেন সেটা বলে আমরা কিন্তু আপনারা নির্বাচনটা জাতীয় বলবো। পার্টি কনফিডেন্ট কিনা যে কোনো আসন আমরা পাবেন? কনফিডেন্ট, অবশ্যই কনফিডেন্ট। আমরা একটি দুটির ক্ষেত্রে কনফিডেন্ট আপনার মনে না হয়? একটি দুইটি সেটা তো বলতে পারি মানে না। আমরা কোনো সংখ্যায় confident আপনি আছি। বলতে চাচ্ছেন না? সংখ্যা বলতে চাচ্ছি না, আমরা কনফিডেন্ট আছি আমাদের যারা আছে সেখান থেকে মেজরিটি ইনশাআল্লাহ আসবে। জনাব জয়নুল আবেদিন, আমি আরেকটি প্রসঙ্গে আসি যে কূটনীতিকদের আমরা আজকে দেখেছি যে বিডি news24.com এবং আরো অনেকগুলি গণমাধ্যমের কথা যদি আমরা বলি, তারা নিউজটি করেছে হচ্ছে এরকম করে যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে নালিশ করেছে বিদেশি কূটনীতিকদের কাছে। সে নালিশের বিষয়বস্তু ছিল যে দেশে গণতন্ত্র অনুপস্থিত এবং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে। এই বিষয়টিকে আপনি কিরকম ভাবে দেখেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন? আসলে দেখেন, এই বিদেশিদের কাছে নালিশ করা নির্বাচনে ভোট নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। আমি তো গ্রামগঞ্জে 4 দিন 5 দিন থেকে আসছি, আমি একদম রিমোট এরিয়া, আমার এরিয়া হলো একেবারে রিমোট এরিয়া, Right. মুলাদি, বরিশাল। যদিও এখন আর এত রিমোটটা সে আপনারা না ব্যবহার করে ওর চলে যান। মধ্যে Right. এখনো রিমোট যে আছে সেখানে হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে আমি যখন গেলাম বৃষ্টিও পড়ে, কিন্তু মানুষের মধ্যে একটি মাত্র ভয়, এবং সেখানে ভয়টা হচ্ছে কি, ভাই সব তো ঠিক আছে, মহিলারা বলে আমরা ধানের শীষের লোক, কিন্তু আমরা তো ভোট দিতে যেতে পারবো? তো এখন এই পর্যন্ত অবস্থার মধ্যে যখন চলে গেছে, ভয়ভীতি। আবার এখন দেখা যাচ্ছে আজকে আবার যেটা আমি শুনলাম যে নাটোরে এক কাউন্সিলর ক্যান্ডিডেটের উপরে হামলা। আরে এতদিন শুনলাম মেয়রের উপরে, এখন শুনলাম আবার যে কি কাউন্সিলরদের উপরে হামলা। স্থানীয় সরকার নির্বাচনে এখন এগুলো, এই সমস্ত জিনিস, হামলাটাও বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতেছে। এই ভীতিটা কিন্তু আগে মানুষের মধ্যে ছিল না। আগে আমরা জানতাম যে প্রচার প্রোপাগান্ডা করবে, প্রচার করলে এবং সেখানে যার যার বক্তব্য শেষে দেবে, এইটাই চলে আসছিল। তারপরে ভোটের সময় কি রিগিং হয় না হয়, এটা কিন্তু যারা সরকারে থাকে তাদের মধ্যে একটা প্রভাব সবসময় থাকে ইলেকশন কমিশনের আপনার উপরে। অনুমতিতে আমি শুধু একটি প্রশ্ন করতে চাই যে বিএনপি ধানের শীষ মার্কায় ভোট দিতে চেয়েছে, ভোট দিতে যেতে পারে নাই, এরকম শেষ কবে হয়েছে আসলে এরকম ঘটনা? তারা যে ভয় পাচ্ছেন কোন ঘটনা? না, শুধু ধানের শেষ নিয়ে নয়, তারা এই যে আপনার বিগত এই সিটি কর্পোরেশনে, এই যে ঢাকা চিটাগাং, এই যে 2টা সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, এই সময় তো ধানের শীষের ব্যাপার ছিল না, তারপরেও মানুষ ভোট দিতে যেতে পারে না। বরিশাল সিটি কর্পোরেশনে তো অনেক ভোটে জিতলো বললাম তো আপনাদের মনোনীত আপনার, না সমর্থিত সেটা প্রার্থী। তো বরিশাল সিটি কর্পোরেশন, খুলনাতে জিতলো, না খুলনা, সিলেটে জিতলো, চট্টগ্রামে জিতলো, একমাত্র গাজীপুরে বরিশাল জিতলো, ছাড়া নারায়ণগঞ্জে। কেউ এখন আর ওই ইসে নাই। না সেটি অন্য কথা, এইটা সেটি অন্য কথা, সেটি একটা পার্ট নিশ্চয়ই। আছে, এবং সেই জন্যই মানুষের মধ্যে একটা অনীহার সৃষ্টি হয়েছে। ভোট দিলাম, তারপরে আবার কিন্তু ইলেক্টেড করলাম, তারপরেও তো থাকতে পারবে বলে তো মনে হয় না। জনগণের একটা জিনিস কি খেয়াল করেছেন যে আপনার- বিএনপির আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা শুরু থেকে নির্বাচনটি সম্পর্কে কিন্তু এক ধরনের অনীহা, নির্বাচনটি ভালো হবে না, নির্বাচন কমিশন ভালো না, পুলিশ খারাপ, এটার এরকম কথা কারণটা কিন্তু কি? শুরু থেকেই বলে আসছেন। এইটার একটা জিনিস আপনাকে জি। বুঝতে হবে, সেটা শানে নজরুলটা বুঝতে হবে। জি। শানে নজরুল, বিএনপি যখন নির্বাচন করার সিদ্ধান্ত নিল, বিএনপি ইলেকশন কমিশনকে বলল যে দেখেন, আমরা তো নির্বাচন, এই একটা দলীয় নির্বাচনের জন্য জাতি প্রস্তুত ছিল না, এত বড় একটা সিদ্ধান্ত বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকারের নেওয়া উচিত ছিল, সেটা তো নেওয়া হয় নাই। সুতরাং আমরা অন্তত নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, অন্তত সামান্য কিছুটা দিন এটাকে পিছিয়ে দেন। এটা কিন্তু অনেকেই বলেছে, ওনারাও বলেছে। তো সেখানে এই নির্বাচন কমিশনের যে ভাষাটা, সেটা আপনার মনে আছে কি না, যে দেখুন আমরা তো এই নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে দলীয় ভিত্তিতে নির্বাচন দিয়েছে, আমাদের হাতে আর সময় নেই এটা বাড়াবার। এটা কোনো কথা হলো? এই কারণেই আপনার নির্বাচন কমিশনের উপরে প্রথম থেকেই আমরা মনে করছি যে এই নির্বাচন কমিশন, তারপর উপজেলা ইলেকশনের সময় প্রধান নির্বাচন কমিশনার আমেরিকাতে গিয়ে আয়সা বললেন যে নির্বাচন এত সুষ্ঠু হয়েছে যে বা 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এছাড়া একেবারে খুব নির্বাচন খুব সুষ্ঠু অ্যাডভোকেট হয়েছে। জলবেদিন, এই সমস্ত আপনাকে ধন্যবাদ। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ডক্টর জিয়া রহমান আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচন কমিশনের উপরে যে আমরা আস্থা রাখবো, এর আসলে আমাদের কাছে কি কারণ আছে? যে নির্বাচন কমিশন উপজেলার যে শেষ 2টি পর্বের নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। তার মধ্যে অধ্যাপক শামীম রেজা আমাদের সঙ্গে এসে যুক্তি দিচ্ছেন। ফিরে এলাম। আজকের বাংলাদেশে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিরতির সময় আমাদের সবার সাথে কথা বলছিলাম। আমরা কিন্তু ডক্টর জিয়া রহমান আর কাছ থেকে আমরা শুনছিলাম যে কেন আমরা আসলে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবো, নির্বাচন কমিশন আস্থা রাখার মতো নতুন করে কি করেছে উপজেলা নির্বাচনটি এরকম নির্বাচন হওয়ার পর, দ্বিতীয় পর্যায়ে বিশেষ করে শেষ 2টি পর্যায়ে, যেটি কথা অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছিলেন। না, দ্যাটস ট্রু যে আমাদের ধরেন আপনার উপজেলা নির্বাচনে আমাদের কিছুটা মানে যেটা বলবো যে আস্থা রাখার মতো অবস্থা কিছুটা যে সৃষ্টি মানে ব্যাহত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, আমি আপনার সাথে একমত। কিন্তু
আপনি যদি আবারও আমি বলছি, বাংলাদেশের যদি ঐতিহ্য দেখেন, কেউ কিন্তু এই ইনস্টিটিউশনটাকে একটা যে কালচার যে একটা তৈরি করা সেটা করেনি। আপনি যদি বিচারপতি আজিজ, অ্যাডভোকেট মাহফুজ কিংবা বিচারপতি রৌফ এদের সাথে তুলনা করেন, এই নির্বাচনের, আমি খুব নির্মোহভাবে বলছি, এটা পার্টিজান মনে হবে কথাটা, এই নির্বাচন কমিশনের অধীনে যে স্বচ্ছ নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, কোনো মানে সরকারের আমলে এই নির্বাচন মানে যে 4000 বা 8000 যে স্থানীয় পর্যায়ের যে ইলেকশনটা হয়েছে, এবং আপনি দেখেছেন যে আমাদের শেষ দুটি পর্ব মাথায় রেখেও বলছেন। আমি বলছি এরপরে আপনি যদি সিটি কর্পোরেশন নির্বাচন করে দেন, আমি রিলেটিভলি বলছি, 5ই জানুয়ারি নির্বাচন বিএনপি করতে না যেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে নির্বাচন কমিশন একটা হোঁচট খেয়েছে। এবং সেই জায়গায় আপনি যদি মানে ইউনাইটেড স্টেটস কিংবা ইউরোপিয়ান কান্ট্রির মতো যদি আশা করেন যে ওই সময় এরা পদত্যাগ করে ফেলতো, সেই কালচারটা আমাদের তৈরি হয়নি বলে আমার মনে হয়েছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। এই যে নির্বাচন কমিশন একটা ইনস্টিটিউশনালাইজ প্রসেসের মধ্যে আগাচ্ছিল, সেটা ব্যাহত হয়েছে। এবং এই 5ই জানুয়ারি নির্বাচন বিএনপি না করার কারণে যে শিথিলতা নির্বাচন কমিশনের তৈরি হয়েছে, তার রিফ্লেকশন আমরা উপজেলা নির্বাচনে দেখেছি, যেটা কিনা আমি বলবো, আমি আপনার সাথে মানে দোষ শেষ পর্যন্ত বিএনপি না, আমি সে কথা বলছি না, আপনি মানে আমি আমার অ্যানালাইসিসটা আমি বলছি যে সাজালেন এরকম যে 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি চায় নাই বলে ওর আসলে একটু আমি আপনাকে কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছি যে আপনি যদি এই 5ই জানুয়ারি নির্বাচনের যায়নি বলে যদি তারা পদত্যাগ করতে একসাথে, সেই কালচারটা বাংলাদেশে ওটা হলে আপনি অ্যাবসলিউটলি আপনার যে কথা সেই কথা 10 দিন পিছালে কি হতো, কি এমন তাড়াহুড়া ছিল 10 দিন পেছানো গেল না বিএনপি এবার এটা হয়তো অবশ্যই মনে করি পেছানো যেটা আলোচনা করে তারা বলেছে একটা আইনের বিষয়ে তারা উপস্থাপন করেছে, সেই জায়গায় আমি আপনার সাথে শুধু 5 জানুয়ারি আপনি যদি 5 জানুয়ারি নির্বাচনের কথা শুধু একলা বলেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচন কমিশন বলেছিল যে আমার সেনাবাহিনী দরকার, নির্বাহী বিভাগ বলল সেনাবাহিনী তাকে দেওয়া হবে না। আপনাকে বলেছি, রিলেটিভ শব্দটা উল্লেখ করেছি, আপনি খেয়াল করে দেখবেন। আমি কিন্তু বলছি না যে এবং উপজেলা নির্বাচন নিয়ে যেটা, সেই জায়গায়ও কিন্তু আমি আপনার সাথে দ্বিমত করিনি। কাজেই আমি মনে করি যে রিলেটিভলি এই নির্বাচন কমিশন যে সার্থকতা দেখিয়েছে, সেই জায়গায় আমি তাদের কাছে আশাবাদ রাখতে চাই যেন আমরা সেই জিনিসটি যেটা শুরু হয়েছিল সেই প্রক্রিয়াটি যেন অব্যাহত থাকে। জনাব তাজ রহমান, মানুষের নিরাপত্তাহীনতার প্রশ্নে, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে, নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে গত 1-1.5 বছরে সরকারি দলের সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন যিনি, তার নাম জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি আবার পদবিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বটে, যেটি একটি মন্ত্রী পদমর্যাদায়। এই মন্ত্রিসভায় থেকে এবং মন্ত্রিসভায় আপনাদের লোকও আছে, এটি আসলে কতটা মানে আপনি মনে করেন কতটা সঙ্গতিপূর্ণ, সাযুজ্যপূর্ণ? মন্ত্রিসভায় যদি আমাদের লোক থাকে তাই বলে সরকারের সমালোচনা করা যাবে না, এটা তো সংবিধানের কোথাও নাই। আমরা মন্ত্রিসভায় আমাদের মন্ত্রী আছে, যেটা আমি আপনার অন্য একটা টক শোতে আরটিভিতে বলেছিলাম সেদিন, যে বিরোধী দল থেকে মন্ত্রিসভা, এটা বাংলাদেশের কনসেপ্টটা নতুন, জি, কিন্তু পৃথিবীর ইতিহাসে পৃথিবীর দেশে নতুন নয়। এটা আপনি নিজেও জানেন, নেলসন ম্যান্ডেলা ক্যাবিনেটে ছিল, জারদারি ক্যাবিনেটে ছিল। কথা হলো আমাদের দলের চেয়ারম্যান, আপনি বললেন যে বিশেষ প্রধানমন্ত্রীর দূতের ভূমিকা পালন করছে, ইটস অলংকারিং পোস্ট, ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা, বা কখনো কোনো ক্যাবিনেট মিটিংয়ে আমাদের দলের চেয়ারম্যান যেতে হয় না। কোন রাষ্ট্রের প্রধানের, আমেরিকার তাদের দূত দেখবেন মিডল ইস্টের দূত করে, ইউনাইটেড নেশনে তাদের কেউ কি মন্ত্রী পদমর্যাদা থাকে? কেন তারা ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা করে? অবশ্যই সেক্রেটারি মর্যাদা। আপনি দেখে নিবেন আমেরিকার প্রেসিডেন্টদের যে এনভয়গুলা মিডল ইস্টের থাকে, সর্বশেষ বিল ক্লিনটনকেও বিশেষ দূত করে পাঠানো হলো, টনি ব্লেয়ারকেও আপনার বিশেষ দূত করা হয়েছে মিডল ইস্টে। সেটা কি কোন একটা ক্যাবিনেট, নট অনলি ইরাক, হোল মিডল ইস্টের ক্যাবিনেট মিনিস্টারের পদমর্যাদা? অবশ্যই তারা স্টেট সেক্রেটারি অফ স্টেটের পদমর্যাদা তাদেরকে দেওয়া হয়, এবং সেই প্রটোকল তারা পায় ফর ইওর কাইন্ড ইনফরমেশন। সিক্রেট সার্ভিস তাদেরকে প্রোভাইড করা হয়। নাম্বার 2 হলো, আপনার আমাদের নেতা এই সরকারের সমালোচনা করেছেন বিএনপি চেয়ে বেশি। যখনই সমালোচনা করেন আপনারা বলেন যে সরকারে আছেন, তারপরে কি করে সমালোচনা করেন। যখন আমরা সরকারের সমালোচনা না করে সরকারের ভালো কাজের পক্ষে কথা বলি, তখন বলা হয় জাতীয়বাদী গৃহপালিত বিরোধী। রাইট, এইটি এবার খুব চমৎকার একটি কথা বলেছেন। কিন্তু আমাদের এখানে তথ্য হচ্ছে যে প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি এরশাদ আসলে যে জাতীয় পার্টির যিনি সংসদে বিরোধী দলীয় নেতা, তাকে না জানিয়ে সভা আহ্বান করেন, এবং তিনি আবার বিরোধী দলীয় নেতা আবার সেটির ব্যাপারে ক্ষোভ জানান। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, দলের
সম্পূর্ণ কর্মক্ষমতার মালিক দলের চেয়ারম্যান, প্রত্যেকটা রাজনৈতিক দলের, আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির খালেদা জিয়া, জাতীয় পার্টির এরশাদ। ওয়ান ম্যান শো বিরোধী না, ওয়ান ম্যান শো বলি না, এটা গঠনতন্ত্রের পাওয়ার দিয়ে রাখা হয়েছে। রাইট। হুসাইন মাহমুদের সাথে দলীয় কার্যক্রমে ডাকার জন্য ক্ষমতা ওনার হাতে, যেমন আওয়ামী লীগের তেমন বিএনপি। আমাদের বিরোধী দলের নেত্রী যিনি, উনি সংসদের সব দায় দায়িত্ব ওনার হাতে। সংসদের কখন কি করা, মিটিং ডাকা না ডাকা, বিরোধী দলের নেত্রী হিসাবে উনি ডাকেন। সুতরাং এর ক্ষমতার দুটি ভাগ আছে আসলে না, কনস্টিটিউশনালি এখন যেহেতু বিরোধী দলের নেত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত বেগম রোশন সাদ, তিনি সংসদ দেখেন, আর দলের চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ সাদ, উনি দল দেখেন। আমাদের অধ্যাপক শামীম রেজা আমাদের সঙ্গে আছেন। অধ্যাপক শামীম রেজা, আমি আপনাকে একটি তাত্ত্বিক প্রশ্ন করতে চাই যে গণমাধ্যমের চোখ এখন পৌরসভা নির্বাচনের দিকে, গণমাধ্যমের চোখ যখন যে বিষয়ের উপর বেশি থাকে সেটি কি সেই বিষয়কে ইতিবাচক দিকে প্রভাবটা বিস্তার বেশি করতে সাহায্য করে না নেতিবাচক দিকে বেশি প্রভাব বিস্তার করতে চেষ্টা করে? মানে প্রভাবটা আসলে কোন দিকে থাকে? 236টি পৌরসভার নির্বাচন বাংলাদেশে বহুবার হয়েছে, এত বেশি গণমাধ্যম কখনো ঝাঁপিয়ে পড়েনি পৌরসভাটি আসলে এরকম করে দেখার জন্য। এটি ভালো না খারাপ? এটা ভালো খারাপের চেয়ে বড় কথা, এটা নির্ভর করে যে আসলে মাঠে কি ঘটছে তার উপরে। তো মাঠে যদি খারাপ কিছু ঘটে তাহলে গণমাধ্যমে সে খারাপ বিষয়টা বেশি আসবে, অর্থাৎ তার প্রভাব একরকম, আর যদি ভালো ঘটে তাহলে প্রভাব একরকম। আপনি যেটা বলছেন স্থানীয় নির্বাচন নিয়ে গণমাধ্যমের আগে মাথা ঘামাবে কেন, সেটা স্থানীয় নির্বাচন, সেটা যতটুকু সম্ভব হতো ততটুকু ছিল। এখন আপনি দলীয় প্রতীকে প্রায় জাতীয় নির্বাচনের আবহে একটা নির্বাচন করছেন, তো স্বাভাবিকভাবে আগের স্থানীয় নির্বাচন আর এই নির্বাচনের উপরে গণমাধ্যমের আগ্রহ একরকম হবে না, এটা একটা ব্যাপার। আর দিনে দিনে আমাদের এইগুলোর প্রতি, স্থানীয় জিনিসের প্রতি আগ্রহ বাড়ছে। আমরাই তো সমালোচনা করি যে গণমাধ্যম খুব বেশি নগর কেন্দ্রিক, সে ঢাকার বাইরে যেতে চায় না, জাতীয় নির্বাচনের বাইরে তার আগ্রহ নাই। প্রশ্নের মধ্যে আরেকটি লাইন যোগ করতে চাই, এটি কি ভালো নির্বাচনের পরিবেশ তৈরিতে সাহায্য করে নাকি অনেক ক্ষেত্রে গণমাধ্যম আসলে উস্কানিমূলক কাজও? না, উস্কানি না। যেমন ধরুন আপনি একটু আগে যে আলোচনা করছিলেন, যদি আপনি নির্বাচন কমিশনের প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যতগুলো সীমাবদ্ধতা সমালোচনার কথা বলছেন, তার জন্য গণমাধ্যম ভালো, কারণ সে যেটুকু বলার সুযোগ পাচ্ছে সেটুকু গণমাধ্যমে সে পাচ্ছে। আপনি যদি আজকে খুব নিরপেক্ষভাবে চিন্তা করেন যে নির্বাচন কমিশন কি নড়ে চড়ে বসছে বা কি করলো, যদি গণমাধ্যমের ফোকাসটা তার ওখানে না যেত এই জাতীয় নির্বাচন প্রসঙ্গে, আপনি কিভাবে জানতেন? কয়জন তার ব্রিফিং পড়তো এবং কয়জন ওখানে গিয়ে জেনে আসতো যে এই ঘটনা ঘটতে যাচ্ছে? বাংলাদেশে তো স্থানীয় নির্বাচন নতুন হচ্ছে না, এর আগে অসংখ্য ব্যাপার কি করেছে না করেছে আমরা তার খবরও রাখতাম না। খবর রাখতাম যে জায়গায় ভুক্তভোগী হতো বা যে জায়গার উপর প্রভাব পড়তো। এখন সেই সুযোগটা কিন্তু একা, যে আপনি যেটা বলছেন শুধু যে প্রার্থীরা নিচ্ছেন, এলাকা নিচ্ছেন তা কিন্তু না, আমি মনে করি সুযোগটা ইসিও নিচ্ছে, কারণ ইসির এছাড়া কিন্তু আর কোনো জায়গা নেই ভিজিবল যেখানে সে বলতে পারে যে ভাই আমি এই কাজগুলো করছি। আপনি আজকে এই বিষয়টি দেখেছেন কিনা যে যুগান্তর পত্রিকার আজকের একটি প্রতিবেদনে এরকম বলা হচ্ছে যে সম্প্রতি নির্বাচন কমিশনার দেশের বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করে এসে মতামত দিচ্ছেন, যুক্তরাষ্ট্রে ভোট কেন্দ্রের সাংবাদিকরা প্রবেশই করেন না, কিন্তু এদেশে ভোট কেন্দ্রের সাংবাদিকদের অবাধ প্রবেশের কারণে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত হয়, তাই তাদের বিচরণ নিয়ন্ত্রণে থাকা উচিত। আপনি এই বক্তব্যের সাথে আসলে একমত কিনা? না, এটা আমি জানি না উনি কোন দৃষ্টিকোণ থেকে করেছেন। পর্যবেক্ষক যারা থাকে, পর্যবেক্ষক তারা তো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সবখানেই যান, কিন্তু প্রশ্ন হচ্ছে দেখেন ওই দেশের গণতন্ত্রের যে বয়স এবং ভোটদানের যে রীতি, সেটার সাথে যদি আপনি আমাকে তুলনা করেন তাহলে তো হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, অস্ট্রেলিয়াতে ভোট যদি না দেন তার জন্য একটা ফাইন আছে, এবং রীতিমতো রেডিও টেলিভিশনে ঘোষণা দিতে হয় যে তুমি যদি নির্বাচনে না যাও তোমার কিন্তু $100 বা $200 ফাইন আছে। তার মানে কি ওর জন্য নির্বাচনে গিয়ে গণতন্ত্র চর্চাটা আবশ্যিক না, এটা অনেকটা তাকে পুশ করতে হয়। এখন ইংল্যান্ডে তো মানুষ ভোট দিতে যেতে চাই, আপনি জানেন যে তাদের যে ভোটের যে টার্ন আউট সেটা কিন্তু একটা ব্যাপক আকারের না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাই। অতএব ওই উদাহরণ দেবো না। তাহলে আপনি আমাদের উদাহরণে আসেন, নেপালে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, আমরা এই ছোট ছোট দেশের উদাহরণ দিতে পছন্দ করি না। সেখানে তো আপনি মসজিদ মন্দির যেখানে যেটা পেয়েছে, রাজার বাড়ির উঠোন সবখানে নির্বাচন হয়েছে এবং খোলা, সাংবাদিক কেন যে কেউ সেখানে যেতে পেরেছে, শুধু ওই দিন কোনো পরিবহন ছিল না। এখন প্রশ্ন হলো, গত পৌর নির্বাচনের সময় এই প্রসঙ্গটা আমরা কিছুটা তুলেছিলাম যে সাংবাদিকরা যদি এখন অযাচিত ভাবে, যেখানে পুলিশ প্রহরা দিচ্ছে, যেখানে রিটার্নিং অফিসার আছে, কর্মকর্তারা আছে, আপনি বনানে কনে খালে ঢুকে গেলেন হঠাৎ করে একটা নির্বাচন কেন্দ্রে, সেটা তো প্রত্যাশিত না। কিন্তু পর্যবেক্ষণের জন্য যাবেন না, একটা ছবি নিতে যাবেন না, অনিয়ম হলে দেখবেন না, এটার সাথে আমার মনে হয় যে একমত হবার কোনো সুযোগ নেই। অধ্যাপক শামীম রেজা, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে আসবো আমরা একটু বিরতির পরে, কিন্তু প্রশ্নটি আপনি করে রাখি যে সেনা সমর্থিত সরকারের অধীনে সেনা প্রহরার নবম সংসদ নির্বাচনকে, মানে 2008 সালে যেটি হয়েছিল, আপনারা এখনো নীল নকশা নির্বাচন বলে থাকেন? মানে জনসভার বক্তৃতা তো বটেই, আপনাদের নিজস্ব কথাবার্তায় লেখায়ও সেই কথা একাধিকবার প্রকাশ হয়েছে। এখন সে একই সেনাবাহিনী প্রত্যক্ষ পহরার নির্বাচনে বিএনপি এত আগ্রহী কেন? সেটি কি বেগম খালেদা জিয়া বলেছেন বলে, নাকি এটা আপনাদের একটি মানে চিন্তিত সিদ্ধান্ত? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সেনাবাহিনীর প্রত্যক্ষ পহরার নির্বাচনে বিএনপি এত আগ্রহী কেন? আমি আপনার এটার
আমি প্রকৃত এক্সাক্ট যেটা জবাব সেটাই আমি দেব আর কি। তো আমি মানে অধ্যাপক সাহেবের যে অংশ ক্রিমিনোলজি, মানে ওনার অনেক জ্ঞান, আমার চাইতে জ্ঞান অনেক উনি বেশি রাখেন। উনি একটা কথা বলেই ফেলেছেন যে এই নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ নির্বাচন অতীতে কখনো হয় নাই। রিলেটিভ শব্দটা ওনার সাথে আমি একটা শব্দ একমত। যুক্ত করছি, তার জনাব কারণ ভাই। আমি রিলেটিভ শব্দটা যুক্ত করেছি। হ্যাঁ, আপনি আরো কিছু উদাহরণ দিয়ে বলেছেন। তবে হ্যাঁ, আমিও মনে করি আপনার সাথে আমি একমত। তার কারণ এই ইলেকশন কমিশন এত নিরপেক্ষ, এত শক্তিশালী, অতীতে কোনো নির্বাচন কমিশন বলে নাই যে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। এই নির্বাচন কমিশন কিন্তু বলেছে এত নিরপেক্ষ এটা না যে বললেও পারছে তাদের না activities অনেক যে প্রধান negative এখন activities প্রধানমন্ত্রী নিরপেক্ষতা, মানে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ হইতে হবে, না হলে ওনারা এটা পারতেছে না কিছু। যাই হোক, আপনার এটা হচ্ছে আবার প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি চিঠি শরীয়তপুরে একজনের নিয়োগের ব্যাপারেও তিনি বাতিল করে দিয়েছেন হ্যাঁ। নির্বাচন কমিশন। তো এখন ওইটা তো একটা আইনের মধ্যে, ফ্রেমের মধ্যে এটা করতেই হবে। ওটাকে আপনাকে Anyway, করতে হবে তো। এখন কথাটা স্বাগতম হচ্ছে জানাতে হবে। ওইটা ছাড়াও তারপরেও কোর্ট আছে, অনেক কোর্টও অনেক বাতিল করে সেনাবাহিনী দিয়েছে। নিয়ে যদি একটু সেইটা বলেন। কথাটা হচ্ছে এরপরে জানাবেন। সেনাবাহিনীর যে বিষয়টা, সেটা কিন্তু এই বিতর্কের মধ্যে কিন্তু আমরা আনি নাই, সেটা কিন্তু ওনারাই এনেছে, আওয়ামী লীগই এনেছে। তার কারণ তারা বলেছে যে এই যে সেনা সমর্থিত সরকার, এইটা হলো আমাদের আন্দোলনের ফসল। রাইট। সেখানে বিতর্কে কিন্তু আমরা ফেলিনি, না, ঠিক আছে। বিতর্কে তারাই ফেলেছে। এবং তারপর কাজেই আপনারা- ওই সময়কার ওই নির্বাচন নিয়ে কথা না বলাই যত উত্তম। যদি আমরা ভালো চাই, দেশের মঙ্গল চাই, এবং এখন যদি আমরা মনে করি যে একটা দেশে এই যে পৌরসভা নির্বাচনগুলো, লোকাল গভর্নমেন্টের নির্বাচনগুলো, নির্বাচন- এই নির্বাচনগুলো একটা দলীয় ভিত্তিতে হচ্ছে, মার্কার ভিত্তিতে হচ্ছে। যদি আমরা মনে করি যে এই নির্বাচনে দেশে একটা গণতন্ত্রের যাত্রা অন্তত শুরু হোক, তাহলে সবার মধ্যে এরকম একটা সেন্স আসা উচিত। আমি মনে করি দুই দলের মধ্যেই, বা বিএনপি বলেন, সেটা ঠিক আছে। আওয়ামী লীগ, কিন্তু যখন সরকারি দলের লোকেরা যখন বলে যে বিরোধী দল, তারা ডেমাগোগ সবসময় বলতেই পারে, Right. সরকারি দলের লোক যখন হিসাব কিতাব করে বলে যে আমরা 200 পেয়ে যাব এবং এটা প্রধানমন্ত্রীকে আমরা জানিয়ে দিয়েছি, তখন কিন্তু একটা ভীতিকর সৃষ্টি হয় দেশের মধ্যে। আপনারা আশেপাশে সাধারণ বললে সেটা- মানুষের মধ্যে। আপনারা আশেপাশে বললে সেটা ভীতি না। আমাদের তো লোকেরা বিচ্ছিন্নভাবে বলে, আর এখানে বলেছে একদম স্পেসিফিক ভাবে যে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিচ্ছি। কথাটা আপনি মানে আপনাকে প্রধানমন্ত্রীকে বুঝতে জানিয়ে হবে। দিয়েছে। প্রধানমন্ত্রী মানে দুইটা জানিয়ে দুই রকম। দিচ্ছি, আমরা মানে আপনারা যখন 200 সিট আপনারা পেয়ে যখন- যাব। আর আমরা বলি কি, আমি নিজেও তো বলি, আমি যে গ্রামগঞ্জে গিয়েছি, আমি মানুষের মধ্যে দেখেছি তারা ধানের শীষে ভোট দিতে চায়, প্রায় 80% লোক। কিন্তু ভোট দিতে কত পার্সেন্ট পারবে এবং কতজন জিতবে সেটা কিন্তু আমি বলি না। তার মানে 80% আমাদের লোকেরাও বলে না যে 80% আসনে ভোটে জিতবে, সেটি বলেছে। এইটা যদি তবে নিরপেক্ষ ভোট হয়। তবে অ্যাডভোকেট জনাব আবেদিন, আপনি সেনা চান, সেনাটা কেন চান? সেনা ওই যে বললাম না, ভয় ঢুকিয়ে দিয়েছে ওনারা। না, সেনা গেলে আপনার ভয় চলে যাবে। আমরা মনে করি যে এই যে যেখানে আরো একটা কারণ আছে, জি। এখানে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন ব্যক্তি, আপনারও মনে আছে, আপনার ওটার মধ্যে আছে, দেখবেন বলেছে যে আমরা তো এই সরকারকে এনেছি এবং সরকারকে টিকিয়ে রাখছি। না, সেটা ঠিক আছে, কিন্তু সেনা এবং মানে কিছু, মানে অতীতের কিছু এই আইন শৃঙ্খলা না। বাহিনীর ভূমিকা, এবং এই আপনার এই যে গত ওই যেটা একটু আগে আপনারা একটা বিষয় আলোচনা করছিলেন, আমার এই দৃষ্টি আকর্ষিত হয়েছে যে এই ক্যামেরা ঢুকতে দেওয়া হবে না, সাংবাদিকদের ঢুকতে দেওয়া ঠিকই হয়েছিল এবং হয়েছে এবং হবে। সেটা হলো কখন? আফটার 3 আওয়ার্স অফ দি না, ইলেকশন। অ্যাডভোকেট জনাব আবেদিন, যখন 12টা বাজবে তখন মিটিং হবে, না, সাংবাদিকদের অ্যাডভোকেট সাথে জনাব আবেদিন- ঢুকে যাবে, এর মধ্যে বাক্স সব ঢুকে যাবে। না, অ্যাডভোকেট জনাব আবেদিন, আপনি সেনাবাহিনী চান, আপনি মনে করেন যে সেনাবাহিনী হলে ভালো নির্বাচন হবে? আমরা ভালো হবে না হবে, আমরা মনে করি দেশের একটা গণতান্ত্রিক পরিবেশটা যেন ওই যারা মাসেল বাহিনীরা, এখন বিএনপি দুই দিক থেকে হামলায় আছে। একটা না, না, হচ্ছে অ্যাডভোকেট আইন জনাব আবেদিন, শৃঙ্খলা আপনি- বাহিনী, অ্যাডভোকেট জনাব আবেদিন, আপনি সেনাবাহিনী চান যে সেনাবাহিনী হলে ভালো। একটা হচ্ছে প্রশাসনের হামলা, আর একটা হচ্ছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হামলা। সেনাবাহিনী হলে দুই এর- প্রকার হামলা, এবং সেইটা কারো না কারো ছত্রছায়া। অ্যাডভোকেট জনাব সেই আবেদিন- কারণে আমরা বলছি যে সেনাবাহিনী এবং থাকলে এটা সুষ্ঠু সবাই নির্বাচন মনে হবে। করে যে আমরা সেনাবাহিনী থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। বেগম এটাও জিয়া বলা বলেছেন। যাবে না। বেগম জিয়া বলেছেন এইটাও সেনাবাহিনী- বলা যাবে না। বেগম জিয়া বলেছেন, যেহেতু আমরা মনে করি যে তাহলে ভয়টা কোথায়?
আমরা যদি বলি আমরা বিরোধী দল, আমরা অংশগ্রহণ করেছি, আমরা ভালো নির্বাচন চাই। জনাবেদিন, আসলে আপনার সাথে কথা বলাটা খুবই আনন্দদায়ক, কিন্তু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি শুধু ব্যাপারটা কিছু কি এরকম করতে পারি যে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর অধীন নয়, কিন্তু সেনাবাহিনীর মন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী নিজে, প্রতিরক্ষা মন্ত্রী। তার মানে আপনারা নির্বাচন কমিশনকে বিশ্বাস করেন না, কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করছেন, শেখ হাসিনার ফোর্সের উপর ভরসা করছেন। এই ফোর্সটা শেখ হাসিনা না, দেশের প্রতিরক্ষা 10 মন্ত্রী কোটি, তিনি। শোনেন, এই ফোর্সটা হচ্ছে 10 কোটি লোকের, এটা কি আপনার উইশফুল আরে থিংকিং? 12 মানে 20 কোটি লোকের। উইশফুল এখন থিংকিং। ওই এইটা আপনি বলেন যে শেখ হাসিনার বাহিনী, এইটাকে সেভাবে মূল্যায়ন করলে দেশ আর থাকে না। মানে শুধু দেশের সেনাবাহিনীকে শেখ অখণ্ড হাসিনা শান্তি শৃঙ্খলা অখণ্ড রক্ষার দায়িত্ব হচ্ছে এই একটি বাহিনীর, যেটার উপরে মানুষ অন্তত এখনো আস্থা রাখে। সব প্রতিষ্ঠান তো শেষ, শুধু সেনাবাহিনী ঠিক আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো অ্যাডভোকেট ধ্বংস হয়ে জনাবেদিন, গেছে। শুধু সেনাবাহিনী ঠিক আছে। এখন আমরা মনে করি যেখানে দেশ টিকিয়ে রাখতে হলে সেনাবাহিনীর প্রতি আস্থা আমার মনে হয় যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনলাম, কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি। আমি এই সেনাবাহিনীর নিয়োগ এবং সেনাবাহিনীর উপর আস্থার বিষয়টিতে আপনাদের তিনজনের মতামত শুনতে চাইবো। ডক্টর জিয়া, আপনি নিশ্চয়ই বলবেন যে পুলিশের প্রতি আস্থা বিএনপি একদমই রাখতে পারছে না, কারণ মামলা হামলা নানা রকম কারণে প্রশাসনের হস্তক্ষেপের কথা বলছে, সর্বশেষ দ্বারস্থ হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী যদি নিয়োজিত হয় নির্বাচনী শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, তাতে কোনো অসুবিধা আছে কিনা, আপনি কি মনে করছেন? আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরে এলাম। আজকে বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানগুলির প্রতি একেবারেই শ্রদ্ধা নাই, সেনাবাহিনীর প্রতি কিছুটা শ্রদ্ধা আছে। সেনাবাহিনী থাকলে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা? আমি মনে করি না যে সেনাবাহিনী থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। সিচুয়েশন যদি ডিমান্ড করে, অবশ্যই আমরা মনে করি যে সেনাবাহিনী সেখানে নামানো যেতে পারে। বাট অসুবিধাটা আপনি যে কথাটি বলেছেন আমি খুব এনজয় করছিলাম, আপনি যেভাবে জয়নুল আবেদিন ভাইকে জেরা করছিলেন, কিন্তু উত্তরটা আমরা কিন্তু কেউ পেলাম না। জেরা করতে চাই না, জেরা আমি বলছি যে জাস্ট রিভার্স ওয়েতে আমরা এখানে এই অর্থে যে, কিন্তু আমরা কিন্তু উত্তরটা পেলাম না। আপনি দেখেন, উনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পক্ষে কথা বলছেন, মানে আমরা পুলিশ বাহিনীর কথা বলছেন। বিএনপির অনেক নেতৃস্থানীয় মানে নেতা, যারা বড় নেতা, তারা কিন্তু এই সামরিক গোয়েন্দা সংস্থা সম্পর্কে এই রেজিমে বহু কথা বলেছে এবং টক শোতে নিয়ন্ত্রণ উনি করা কিন্তু উত্তর হচ্ছে। দিয়েছেন। ডক্টর জিয়া, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সর্বোচ্চ পদের দায়িত্বে আছেন, তারা দলীয় নেতা কর্মীদের মতো কথা বলছেন, তারপরে উনি সেই পুলিশের আস্থা কথা রাখতে মিন করেছেন। পুলিশের কথা মিন করছেন, আমি কিন্তু বলছি সামরিক যে বাহিনীতে যারা আমি তো দায়িত্বে থাকবেন পুলিশও বলি নাই, এখানে অনেকগুলো আমি বাহিনী বলছি আছে। সামরিক আপনি গোয়েন্দা পুলিশের মধ্যে সংস্থা খালি নিয়ে আসেন সম্পর্কে কেন? জি। এখানে বিজিবি আছে, নেগেটিভ কথা এখানে বলেছেন, border guard এবং আছে, তাদের এগুলো আছে, অনেক আস্থাটা কিছু আছে। রাখেন নেই। এবং আপনি দেখেন যে এই নারায়ণগঞ্জে যে হত্যা হয়েছে, তারপরে বেগম জিয়াও কিন্তু সেনাবাহিনীর এই অধ্যাপক সাহেব, আপনি তো leaderদের সম্পর্কে প্রফেসর, আপনি একটু যে নিরপেক্ষ সমস্ত কথা বলছেন, বলেন। আপনি meaningটা যদি হচ্ছে না, আওয়ামী আমি লীগের বলছি দলীয় যে লোকের মতো meaningটা কথা হচ্ছে বলেন, এই তাহলে তো যে ওনাদের কেউ আমাদের টক শুনবে না। ক্লিয়ার না। ওনারা মানে আগের থেকে, যেমন এবার ভোটের আগেই তারা বলে কিন্তু রাখছে। ডক্টর জিয়া, এটিকে একটি ভালো দিক না, আপনি ওনারা বলেন না, রাষ্ট্রের- আপনি না, আমাদের মধ্যে না, আসেন। এবং জনাব আবেদিন, আমাকে একটু প্রশ্ন করতে দেন যে ডক্টর জিয়া, এটি একটি ভালো দিক না, ওনারা অন্ততপক্ষে রাষ্ট্রের একটি দিকের প্রতি বা একটি উইং এর প্রতি একটু আস্থা রাখতে পারছেন এবং তারা কামনা করছেন যে আসলে তারা থাকুক। কতটুকু আস্থা রাখতে পারছেন সেই জায়গায় কিন্তু আমার প্রশ্ন। কারণ কিছুদিন আগেও তারা সামরিক গোয়েন্দা সংস্থা সম্পর্কে তারা নানা রকম সমালোচনা করেছে, নারায়ণগঞ্জে হত্যার পরে তারা সেনাবাহিনী সম্পর্কে করেছে। তো সেনাবাহিনী সম্পর্কে কিন্তু থেকেও আমরা না, এমনকি সেখানে সেনাবাহিনীকে র্যাব বাহিনী সম্বন্ধে বলেছে। কমার্শিয়ালাইজ করে ফেলা হচ্ছে, সেনাবাহিনীর চেতনা নষ্ট করা হলো, এই মানে জাতীয় কথাও কিন্তু অন্য তার মানে জায়গায় না হঠাৎ নেওয়া করেই ভালো, আবার সেনাবাহিনীর- অধ্যাপক সাহেব। আমি এই কথাটা বলতে চেয়েছি আমাদেরকে যে ultimately এটা যদি হয় ফাইন, কিন্তু ওনাদের এই কনসিস্টেন্সিটা কিন্তু আমরা কখনো দেখি না। তাজ ভাই, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন যে সেনাবাহিনী সম্পর্কে আপনি কি মনে করেন, সেনাবাহিনী থাকলে নির্বাচনের পক্ষে হবে কিনা, এবং আপনি শহীদের সংখ্যা নিয়েও একটি মন্তব্য করতে চাইছিলেন, বিরোধী দল করছিলেন, সেটিও যদি আপনি আপনার একটু বলেন। সেনাবাহিনী যদি নির্বাচনে দেওয়া হয়, যদি বিরোধী দল দাবি করে, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী দেওয়াতে তো কোনো অসুবিধা নাই। কারণ যদি নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, আমাদের নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন, কিন্তু তারা তাদের ইন্ডিপেন্ডেন্ট যে ক্ষমতা সেটা কিন্তু অ্যাক্টিভলি রোল প্লে করতে পারতেছে না। আমাদের নির্বাচন কমিশন, তাজ ভাই, আপনি যখন এই কথা বলছিলেন তখন একজন দর্শক বলছেন যে সেনাবাহিনীকে আসলে ডেকে এনে পরে বিএনপি বলবে সেনাবাহিনীকেও সরকার আসলে সেটাও পরিচিত আপনার- করেছে, সেই question-এ- সেইটার থেকেও তো সেই আসলে সেটা তো হতে, কারণ সেই সেনাবাহিনী question-এ- হঠাৎ করে বিএনপির চোখে সেই ভালো হয়ে যাবে। question-এ দেখেন আপনার খালিদ ভাই, বাংলাদেশের একটা কালচার আমাদের রাজনীতিতে আছে, যেটা আপনি জানেন, বাংলাদেশের মানুষ জানে। আমরা যখন বিরোধী দলে থাকি তখন সব সময় বলি নির্বাচনে সেনাবাহিনী দেওয়া হোক। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে সেনাবাহিনী চাওয়া হয়েছে, প্রতিটা নির্বাচন কমিশনে চাওয়া হয়েছে, দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে। এখন সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার না নিয়ে যায়, সেখানে সেনাবাহিনী কিচ্ছু করতে পারবে না। যদি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়,
যে এখানে কোনো যদি কিছু হয় সাথে সাথে কাউকে পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা ফর টেম্পোরারি ইলেকশনের দিন পর্যন্ত করতে পারে, সেটা দিতে পারে, সেটা যদি দেয় তাহলে ভালো। কিন্তু আবার যদি আমরা হেরে যাই, হেরে গিয়ে যদি বলি এই সেনাবাহিনীও আমাদের পক্ষে ছিল না, সেটাও কিন্তু একটা প্রবলেম। আমাদের এই জাতির বিভাবের একে অন্য অবিশ্বাস, এটা যতদিন না যাবে আমাদের কখনোই কারোর উপরে আমাদের আস্থা থাকবে না। আমি নির্বাচন কমিশনের ব্যাপারে একটা কথা বলতে চাই। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছেন আপনার মন্ত্রী এমপিদেরকে আপনি কন্ট্রোল করেন। এটা কিন্তু বলাটা তোনার প্রয়োজন ছিল না, বিকজ নির্বাচন কমিশন ইট সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তারা চাইলে তিনি আসলে প্রধানমন্ত্রীর কাছে বলেন না, তিনি আওয়ামী লীগ সভানেত্রীর কাছে বলেছেন। না, আওয়ামী লীগ সভানেত্রীর কাছে বলা আর প্রধানমন্ত্রী বাইরে প্রধানমন্ত্রীর কাছে বলা, সাংবাদিকদের কাছে শাহনেওয়াজের, সেটা ডিফারেন্ট জিনিস। আওয়ামী লীগের নেত্রী হিসাবে বলা যায়, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট কমিশন বডি হয়, আপনি প্রধানমন্ত্রীকে এক্সিকিউটিভ পাওয়ারকে বলেন আমারে হেল্প করেন, দ্যাট মিন্স আপনার কোনো ক্ষমতা নাই। আপনি ইলেকশন কি করে নিউট্রাল করবেন, কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবেন? কিন্তু আমরা কি নির্বাচন কমিশনকে দেখি না রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাতে যে আপনারা আমাদেরকে হেল্প করেন? না, এই নির্বাচনটা তাড়াহুড়া না করে যদি সবার সাথে আলোচনা করে নির্বাচনটা ফিক্সড করা হতো, এত সমালোচনা নির্বাচন কমিশনের উপর পড়তো না। আমি আপনার এই যে যুদ্ধ ব্যাপারে একটা কথা বলা চাই, আমার মনে হয় একদম দ্বিমত করছি আপনার সাথে। আমার মনে হয় এই সমালোচনাটাও একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে আমাদের বাংলাদেশে। এই জায়গা থেকে আসলে উত্তরণ ঘটা আমাদের দরকার। এই যে আজকে যেটা আপনার পত্রিকায় দেখলাম, আপনার বিরোধী দলের নেত্রী, আপনার বিএনপির নেত্রী বলেছেন যে শহীদদের সংখ্যা, উনি 2 বার করে প্রধানমন্ত্রী, ওনার হাজবেন্ডও ছিলেন বাংলাদেশ একজন মুক্তিযোদ্ধা, খুব দ্রুত ওনার ছেলেও কিন্তু সেম জিনিস 2014-এর 25 মার্চ লন্ডনে বলেছিলেন পাক বঙ্গবন্ধুকে, এবং বলেছিলেন যে জাতীয় যুদ্ধ চায় নাই। বাংলাদেশের মানুষ এই বিভাজনের রাজনীতি আর পছন্দ করে না। আমরা চাই বিভাজন থেকে বাইরে আসতে হবে, ঐক্যমতে পৌঁছতে হবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ব্যাপারে। শামীম রেজা, সেনাবাহিনী নিয়ে যে আলোচনা, সে ব্যাপারে আপনার একটু মতামত শুনবো, যে নির্বাচনে সেনাবাহিনী খালেদ, পুরো বিষয়টাতে নির্ভর করে প্রয়োজনের উপরে। আমি এই যে প্রতিটা নির্বাচনের আগে আমরা একদম আগ বাড়িয়ে একটা প্রয়োজন তৈরি করা, একটা পরিস্থিতি কল্পনা করে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি কেন পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না? আপনি কেন বিজিবির উপর আস্থা রাখতে পারছেন না, বা অপর বাহিনীগুলোর উপর কেন আস্থা রাখতে পারছেন? কারণ হচ্ছে যে পুলিশ তো হচ্ছে নৌকার বৈঠা বাইতে না, তো এখন সেই নৌকার বৈঠা আপনি একটু আগে যেটা বলছিলেন, আপনি সেনাবাহিনীকে নামালেন, তাকে ওই যে কথা তাজভাই বলছেন, তাকে ম্যাজিস্ট্রেসি দিলাম না, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমি বসিয়ে রাখলাম। সে একটা নির্দিষ্ট জায়গায় একটা স্কুল ঘরে থাকলো, যখন প্রয়োজন হবে ততক্ষণ 3 ঘন্টা চলে গেল, ব্যালট বাক্সে চিন্তা হয়ে গেল, সেনাবাহিনী এসে জায়গাটা একটা শান্তি স্থাপন করলে তো কোনো সমাধান হবে না। আপনাকে আস্থা রাখতে হবে সবকিছুর উপরে। এখন যদি নির্বাচন কমিশন তার যে পূর্ণ ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহারে কোন রকম যদি তার এক ধরনের জড়তা লক্ষ্য করা যায়, আমরা সেটা নিয়ে কথা বলি যে আপনারা যে ক্ষমতা আছেন ব্যবহার করছেন না কেন। এখন সেনাবাহিনী একটা নিঃসন্দেহে আস্থার জায়গা, কিন্তু আস্থার জায়গা তো অন্যান্য প্রতিষ্ঠানের উপরও তৈরি করতে হবে। আপনি একটা নির্দিষ্ট জায়গায় আস্থা যদি বারবার স্থিত করেন, তাহলে তো পুরো নির্বাচনের দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া যায়, যে বাংলাদেশের যত নির্বাচন আছে সবগুলো যেভাবে তারা রিকনস্ট্রাকশনের কাজ করছেন, অন্য জায়গায় সাহায্য করছেন, ওরকম নির্বাচনীয় তাদের একটা এজেন্ডার মধ্যে পড়বে। আপনি একটা জিনিস দেখেন, আজকে যে কথাটা একটু বলছে যে বিরোধী দলে থাকলেই সেনাবাহিনীর মানে অনেক বিষয়টা অনেকটা তাই আমাদের একটা রেটরিক্যাল মতো হয়ে গেছে। এখন দেখেন শাহনেওয়াজ সাহেব যে আহ্বানটা জানিয়েছে বা নির্বাচন, আমি কিন্তু তার সাথে একটু একমত এই কারণে, এই নির্বাচনে যখন দলীয় প্রতীকে হয়েছিল তখন বড় যুক্তি দেখিয়েছিলেন সরকার যে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে, স্থানীয় জায়গার উপরে আমাদের একটা মনিটরিং প্রতিষ্ঠিত হবে। তার মানে প্রধান যে দলগুলো তাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব রয়েছে, তাদের লোক যাতে আনরুলি না হয়। এবং নির্বাচন কমিশন যে আহ্বান দলের প্রধানের কাছে করেছে, যদি আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে দেখি প্রধানমন্ত্রীকে, সেই আহ্বান একই সঙ্গে বিএনপির কাছে করতে পারে, একই সঙ্গে জাতীয় পার্টির কাছে করতে পারে, যে আপনার যারা প্রার্থী আছে তাদের আপনি ঠিক করেন, কারণ আপনারাই দলীয় প্রতীকে করতে চেয়েছেন, সেই অনুযায়ী কাজ করা হয়েছে, আপনার লোক কেন আনরুলি হয়। আপনার পুলিশও লাগবে না, কোনো কিছু লাগবে না। ভাই 200 বছর ধরে তো স্থানীয় নির্বাচন করছি আমরা, এটা তো নতুন কিছু না। কিন্তু অধ্যাপক শামীম রেজা, আপনি দেখেছেন যে আজকে নির্বাচন কমিশন ঘোষণা দিচ্ছে যে আর কোনো সতর্কতা বার্তা জানাবে না, এবার ব্যবস্থা নিবে। এগুলি কথা বলার দরকার কি? নির্বাচন কমিশন তো ব্যবস্থা নিবেই, যারা আইন ভাঙবে। নির্বাচন এখন এই কারণে ব্যবস্থা নেই যে অনাস্থা মাঝে মধ্যে বলতে বলতে তাদেরও বোধহয় এক ধরনের আমার মনে হয় যে একটা নিজেরা শুনতে একটা অস্বস্তির মধ্যে তারা একটা রেসপন্স দেওয়াটাকে দায়িত্বের মধ্যে মনে করে। যেমন শাহনেওয়াজ একটা কথা বলছিলেন, আপনার ওই প্রসঙ্গে বলি, উনি বলছিলেন যে আমরা অন্যের কাছে সহযোগিতা চাওয়া মানে কিন্তু এই না যে আমরা ভয় পেয়ে যাচ্ছি বা আমাদের কোনো লজিস্টিক্স নাই। সহযোগিতা চাওয়াটা পার্ট অফ নির্বাচন কমিশনের একটা, কিন্তু আপনার মনে থাকবে যে এই নির্বাচন কমিশন কিন্তু এটাও বলেছিল যে ব্যালেন্স প্রতিষ্ঠা করার জন্য মন্ত্রী এমপিদের নির্বাচনী প্রচারণার সুযোগ দেওয়া উচিত। ভাই আমি কিন্তু এখন একটু তার পক্ষে দাঁড়াচ্ছি, কারণ তুই একটা তো আজকে ইউনুস সাহেবকে ওয়ার্নিং দিয়েছে, মন্ত্রী সাহেবকে ওয়ার্নিং দিয়েছে, এখন 2-4টা ওয়ার্নিং তো সে দিচ্ছে। এখন তারও লোকবলের অভাব আছে, তারও লজিস্টিক্স এর অভাব আছে, সবচেয়ে বড় কথা তার যে কর্তৃত্ব, সেটা প্রয়োগের ক্ষেত্রে তার যে ঐতিহাসিক ভীতি, যে এক ধরনের অনভিজ্ঞতা, সেটা তো রাতারাতি বলি না যে একটা স্বাধীন নির্বাচন কমিশন আমরা চাই, এই কথাটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অনেক স্বাধীন। যে ভাই আপনি যদি অধ্যাপক জিয়া রহমান আপনি যদি আমাদের সংবিধান দেখেন, অধ্যাপক জিয়া রহমান আপনি যদি সংবিধান দেখেন, আমাদের সংবিধানে নির্বাচন কমিশনকে যে স্বাধীনতা দেওয়া আছে তার থেকে একটু বেশি স্বাধীনতা ইন্ডিয়ান নির্বাচন কমিশনকে দেওয়া হয়। এই আস্থার কথা শেষ করি,
আজকে পর্যন্ত যদি আমি গণমাধ্যমের সংবাদ ধরি, বিএনপি কিন্তু একাধিকবার গেছে নির্বাচন কমিশনে। আস্থার যদি এতই সংকট হবে, তাহলে মঈন খান আবারও গেলেন সেখানে, গেলেন ফিরে এসে এবং আবার বিভিন্ন রকম আপনার দাবি দাবি জানাচ্ছেন, করবেন, কিন্তু তাই না? আবার বিভিন্ন ইয়াও বলছেন। আর মানে- অধ্যাপক শামীম রেজা, জনাব তাজ, জনাব জিয়া রহমান, অ্যাডভোকেট জনাব, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলা